গরিবের গলায় ফাঁস, ভ্যাটের নামে সর্বনাশ, এরকম একটি কথা ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। গত কয়েকদিন ধরে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভ্যাট, এবং এই সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আবারও ভ্যাট সাধারণ মানুষের জীবনে কতটা অস্বস্তি তৈরি করতে পারে সেই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো খবরের কাগজের ডেপুটি বিজনেস এডিটর ফারজানা লাবণীর সঙ্গে। আপা নিশ্চয়ই ভালো আছেন। আপনার তো আজকে একটা লিড স্টোরি আমরা দেখলাম যে এই ভ্যাট ইস্যু নিয়ে আপনি তৈরি করেছেন স্টোরিটা। এই স্টোরিটা নিয়ে যদি আমাদের একটু শেয়ার করেন আর কি। ভালো থাকা মানে চারপাশে জিনিসপত্রের যে দাম, আমরা যারা মানে কি বলবো চাকরি বাকরি করে আয় করে সংসার চালাই, তাদের জন্য তো এমনিই পেশার, কারণ মূল্যস্ফীতিটা এবার রেকর্ড করেছে। এর এমন একটা পরিস্থিতিতে ডলার সংকট তো আছেই, এমন একটা পরিস্থিতিতে যেই যুদ্ধাদেশ জারি করে মানে আলটিমেটলি বলা হচ্ছে শত শত পণ্য, কিন্তু এফেক্টটা পড়বে হাজারের উপরে পণ্য। নট অনলি যে পার্সোনাল লাইফেই এফেক্ট পড়বে তা না, আপনার শিল্প, ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ সব জায়গায় একটা মোটা দাগে বলা যায় খরচ বাড়বে। এই খরচ বাড়াটা এরকম একটা মানে সিচুয়েশনে যে অনেক দিন থেকে তো করোনার পরই অর্থনীতি একটু মানে মন্দা ছিল, ডলার সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলো, এই যে অর্থনীতি আমরা কিন্তু সাধারণ মানুষ অনেক চাপে আছি। এরপরে যে এরকম মোটা থেকে অনেকগুলো পণ্যের দাম বাড়িয়ে ফেলা হলো, এটা তো আসলে আমাদের সাধারণ মানুষের জন্য একটা বড় চাপ তৈরি করবে। তো আমি যদি একটু বলি যে ধরেন আমরা জানি যে আইএমএফ এর যে বিশেষ কিছু শর্ত ছিল, বিশেষ করে 33টা শর্ত ছিল, এর মধ্যে এইটিও একটি শর্ত। এই ঘোষণার পরে পলিটিক্যাল দল বলেন সাধারণ মানুষের মধ্যে যে ধরনের প্রতিক্রিয়া আমরা দেখছি, সেক্ষেত্রে কি আপনার মনে হয় সরকার এখান থেকে পিছু হাঁটবে? সরকারও কিন্তু অর্থ সংকটে আছে, কারণ রাষ্ট্র চালাতে গেলে তো আপনার অর্থের দরকার হয়। এখানে রাজস্ব আয় তো সাংঘাতিক রকমের ঘাটতি, এরই মধ্যে 40,000 কোটি টাকার উপরে ঘাটতি হয়ে গেছে। এখন গত কয়েক বছর থেকে ঘাটতিতে থাকতে থাকতে সরকারের খরচ চালানোর জন্য অর্থের অন্বেষণ রাজস্ব খাত থেকেই আসে। জাতীয় বাজেটের প্রায় 60%ই আপনার রেভিনিউ থেকে আসে। এখন সেখানে তো ঘাটতি, সো সরকারকে তো কোনো না কোনোভাবেই এই অর্থায়নের দায়িত্ব নিতে হবে, মানে জোগাড় করতে হবে। আইএমএফের কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা ঋণ নেয়, সেখানে কিছু শর্ত ছিল রাজস্ব খাতের সংস্কার, এবং এমনভাবে রাজস্বটা আদায় করতে হবে যার না তাদের একটা শর্ত ছিল। মানে এখন সব দিকেই তো আলোচিত যে আমি বলছি বা আপনি বলছেন সেজন্য না, সকলেই তো বলছে যে আইএমএফের শর্ত পূরণ করতে গিয়ে সরকারকে এই সম্পূরক শুল্ক ভ্যাট বাড়াতে হলো। এটা তা মানে সব দিকেই আলোচনার বিষয়। 470 কোটি মার্কিন ডলার এর একটা ঋণ, বড় ঋণ আমরা আইএমএফ থেকে নিচ্ছি। তো এই ঘোষণার পরে আমরা দেখি যে আমাদের যে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন সাহেব, উনি বলেছেন যে না, এটা সাধারণের পণ্য ক্রয়ের যে ক্ষমতা সেখানে কোনো প্রভাব পড়বে না, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না। এটা কি আপনি একমত? আসলে নিত্য পণ্য বলতে উনি বোঝাতে চাইছেন হয়তোবা চাল, ডাল, তেল বা এই জাতীয় কিছু, কিন্তু একটা মানুষের জীবনযাত্রার সকাল থেকে আপনি 24টা ঘন্টা আপনি এবং আপনার পরিবার যদি হিসাব করে দেখেন, শুধু তো চাল, ডাল, চিনি, আপনার পেঁয়াজি সব না, এখানে তো অনেক কিছুই লাগে। এখন আলটিমেটলি অবশ্যই আমার বিচারে আমরা বিশ্লেষণ করতে গিয়ে যেটা দেখলাম, মোটা দাগে খরচ বাড়বে। একটা মানুষ মধ্যবিত্ত পরিবার তো সাংঘাতিক বিপদে পড়বে। সেক্ষেত্রে আপনার রিপোর্টেই আমি একটা জায়গায় দেখলাম যে বাংলাদেশে এখন নিবন্ধিত 5.5 লাখ কোম্পানি রেগুলার ভ্যাট দেন, তো বাকিরা যে দিচ্ছেন না, সেক্ষেত্রে এনবিআর এর যে উদ্যোগ সেটা কি আসলেই কার্যকরী? এটা তো আসলে অনেক দিন থেকেই বলা হচ্ছে যে অনেক প্রতিষ্ঠান আছে যারা ভ্যাট যোগ্য কিন্তু ভ্যাট দেয় না, আবার অনেকে আছে যে ভ্যাট যে পরিমাণ দেয় আসলে প্রকৃত ভ্যাট তার থেকে 2-3 গুণ। এনবিআর বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের কথা বলে আসলেও সেই জায়গাটায় এনবিআর আসলে একেবারে স্পষ্ট যে সফল হতে পারেনি। সারা দেশে যদি আপনি ভ্যাটযোগ্য প্রতিষ্ঠান চিহ্নিত করতে পারেন, তাহলে তো যে কয়জন ভ্যাট দিচ্ছে তাদের উপরে চাপটা পড়ে না। ভ্যাট তো আসলে আলটিমেটলি সাধারণ মানুষ দেয়। একজন রিক্সা চালক যিনি বা একজন দিনমজুর যিনি, উনিও যে টাকা দিয়ে আপনার একটা জুস কিনতে হবে, একজন অনেক পয়সাওয়ালা লোককেও কিন্তু, কোটিপতিকেও কিন্তু একই টাকা দিয়ে কিনতে হবে। সুতরাং ভ্যাটটা তো সাধারণ মানুষের উপরই পড়লো। এখন আপনি যে জায়গাগুলো থেকে আপনার আয় আসছে না, ভ্যাট আসছে না,
ওই জায়গাগুলো যদি আপনি ভ্যাটের আওতায় আনতে পারতেন তাহলে তো এই কিছু মুষ্টিমেয় মানুষের উপর চাপ পড়তো না। এই জায়গাটা এনবিআর আসলে সেভাবে সফলতা দেখাতে পারেনি। এখন ভবিষ্যতে কি হয় দেখার বিষয়। রেস্তোরাঁ মালিকরা বিশেষ করে ওনারা এক ধরনের হুমকি দিয়েছেন যে তারা সকল রেস্তোরাঁ বন্ধ করে দেবে যদি এই সিদ্ধান্ত থেকে সরকার না ফেরে। সেক্ষেত্রে আপনার রিপোর্টে দেখলাম আপনি রেস্তোরাঁ মালিকদের সাথেও কথা বলেছেন, তাদের আসলে অবস্থাটা কি বুঝতে পেরেছেন আপনি? আসলে রেস্তোরাঁ মালিকরা আসলেই বিপদে পড়েছে বলে আমার মনে হয়েছে, কারণ আপনি ভ্যাট বাড়ালেন, অনেকটা বাড়ালেন, কিন্তু আপনি চাল, ডাল, নুন, তেল নানা রকম আইটেম দিয়ে তো আপনার রেস্টুরেন্টটা চালাতে হয়। তাহলে এই ভ্যাট দিতে গেলে তো সাধারণ মানুষকে বেশি দাম দিয়ে কিনতে হবে, সেক্ষেত্রে আপনি ক্রেতা কমে যাবে, রেস্তোরাঁর মালিকদের বেশি করে ভ্যাট দিতে হবে, আলটিমেটলি তারা বিপদেই পড়বে, সংকটেই পড়বে। তো ব্যবসা বাণিজ্য শিল্পেও এটার প্রভাব পড়বে, যেটা আপনার লিস্টের মূল ইস্যু ছিল। ব্যবসায়ীদের সাথেও আপনি কথা বলেছেন, তো ব্যবসায়ীরা কি কোনো বিকল্প পরিকল্পনা ভেবেছেন কিংবা তাদের? ব্যবসায়ীরা আসলে বলতে চাচ্ছেন যে তারা অনেকেই অভিযোগ করেছে, আমরা শুধু আমাদের পেপারে না বিভিন্ন গণমাধ্যমে দেখছি যে কোনো আলোচনা ছাড়াই আরেকটু আলোচনা করে দিলে হয়তো 19-20 হতো। হ্যাঁ, এখন ওনারা হয়তো অনেকে বলছেন যে আমাদের সাথে আরেকটু সংশোধন করা যায় কি না, অতি প্রয়োজনীয় পণ্যগুলোকে থেকে আপনার ভ্যাট বা সম্পূরক শুল্ক আগে যা ছিল সেটা রাখা যায় কি না, এমন একটি দাবি কিন্তু তাদের মাঝখান থেকে উঠে আসছে, আমরা দেখতে পাচ্ছি। এখন দেখা যাক সরকার বিষয়টি বিবেচনা করেন কি না। ধন্যবাদ আপা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা নিশ্চয়ই আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সঙ্গে থাকুন খবরের কাগজে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।